আওয়ামী লীগের সময় ভালো না, আপনারা একটা আবেগ দেখাতে এসে এখানে মার খাবেন না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশের সকল এম্বাসি থেকে, মিশন থেকে, কনসুলার অফিস থেকে, কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। 1 বছর হয়ে গেছে আমাদের জুলাই অভ্যুত্থানে, ঠিক আছে? আমি জুলাই অভ্যুত্থানে কী করছি বা এখনও কী করতেছি এটা সবাই জানে। এখন 1 বছর পরে আইসা এই আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয়ে কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে, ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসাবাদ করছে, অনেক কিছু বলছে আমার আব্বুর, মানে অনেক ছেড় দিতেছে। ওরা এমনভাবে বলছে আমার আব্বুরে, বলছে কে যে তোর আমারে তো বলছে, আমারে নিয়ে ওর আব্বুরে বলতে পেরে বলছে যে তোর ছোটো মেয়েটা, তোর ছেলেটা স্কুলে যায়, তোর ছেলেগুলো তো ছোটো মেয়েরা, ধরো কোনো ব্যাপার না, তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব, এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুর। নির্বাচনও যাবো না, আমরা চলে যাবো পিছনে, আপনারা দেশ চালান। আরো কত বড় অভিযোগ জানেন? হ্যাঁ, আমার স্যারের বিরুদ্ধে অভিযোগ। আমার তখন বুকের মধ্যে লাগছে, স্যার কি আসলে এরকম? এটা কি সম্ভব? ও স্যার, আপনি কি আসলেই লন্ডনে কোনো সমঝোতা করছেন? হাসনাত আব্দুল্লাহ তো সরাসরি বললো আপনি লন্ডনে নির্বাচন বেচা দিচ্ছেন, হ্যাঁ জুলাই অভ্যুত্থান বেচা দিচ্ছেন। আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ, আমি জানি না আপনি মুখ খুলবেন কিনা। আপনি তো মুখ খোলেন না, আপনি মুখ খোলেন বিদেশে গেলে, বিদেশের মিডিয়া, লোকাল মিডিয়া আপনার কাছে পৌঁছাইতে পারে কিনা। আমার মনে হয় লোকাল মিডিয়া আপনারা যারা আছেন, একটু আগে যা বলতেছিলাম মিডিয়ার কথা, এই মিডিয়া গুজব টুজব না ছড়াইয়া, এনসিপির পিছে না লাইগা ওইটা খুঁজে বাই করেন না। আসলে কি লন্ডনে কোনো সমঝোতা হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশের সকল এম্বাসি থেকে, মিশন থেকে, কনসুলার অফিস থেকে, কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ সংবাদ, কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে, নতুন কিছু ভাবতে হচ্ছে আমাদেরকে। নড়েচড়ে বসেছে দেশ এবং বিদেশে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি ছিল বাংলাদেশের এই পর্যন্ত শেখ হাসিনার যাওয়া পর্যন্ত। আজ হঠাৎ করে একটি নিউজ আমরা পেলাম। সেই নিউজটি হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি বিদেশের কোনো মিশনে, বিদেশের কোনো অ্যাম্বাসিতে এবং অ্যাম্বাসেডরের বাসভবনে সেই ছবি টানানো যাবে না। ছবিটা যেন নামিয়ে ফেলার দায়িত্বটা দিয়েছেন টেলিফোনের মাধ্যমে। এই বিস্তারিত নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরি, তারপরে কি অন্তরালে কি হচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করব আজকে। কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে আঞ্চল ভিত্তিক রাষ্ট্র ও হাইকমিশনারদেরকে বিষয়টি জানানোর অন্য মিশনগুলোকে খবর পৌঁছে দিতে বলা হয়েছে। কিছু কিছু অঞ্চল ভিত্তিক রাষ্ট্রদূত আছেন যাদের দায়িত্বে আবার অনেকগুলা রাষ্ট্রদূত পরিচালিত হয়। তারা সিনিয়র হিসাবে একটি দেশ আরো 10টি দেশকে তারা পরিচালনা করে থাকেন। তো ওই একজনকে জানানো হয়েছে আরো 10টাকে জানিয়ে দেওয়ার জন্য। এই নিউজটাই সরাসরি পত্রিকায় এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে এই অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন ও কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এখানে আমি থামলাম রাষ্ট্রপতির ছবি নিয়ে। এবার আসি আমি আজকের এই অবস্থায় দেশ এবং দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে কি হতে যাচ্ছে, কি হবে বাংলাদেশের, সেটা নিয়ে। আমরা একটু দুর্বলতা দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে চুপসে গিয়েছেন। রাষ্ট্রের ভিতরে একটা ইলেকশন দিয়ে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন। কেউ কেউ বলছেন যে উনি লন্ডনে এসে সেজদা দিয়েছেন তারেক রহমানের পায়ে। তার মানে এটা সেজদা নয়, তার মানে সিলিন্ডার করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য। তারেক রহমানের পরামর্শে এখন ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনা করছেন, এটাই বোঝাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। এই কথা হাসনাত আব্দুল্লাহ বলেছেন। আমরা এক একজনকে এক একভাবে কথা বলতে, নাসিরুদ্দিন পাটোয়ারি একটি কথা বলছেন, আমরা দেখছি যে এনসিপির সেক্রেটারি একটি কথা বলছেন। প্রত্যেকেই শক্ত শক্ত কথা বলছেন। গত 2 দিনে আপনারা যদি তাদের বক্তব্য শুনে থাকেন, আপনারা গত 2 দিন দেখবেন যে প্রত্যেকে পাওয়ারফুল, শক্তিশালী কথা শুনে দিচ্ছে। কেউ সেনাবাহিনী নিয়ে কথা বলছেন, কেউ বা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলছেন, এবং সরাসরি তারেক রহমানকে একজনে বলেই দিলেন যে ওই টেলিফোন দিয়ে বাস্তবতা যদি
স্বীকার না করেন, বাস্তবতা যদি না বুঝেন, হাসিনা যে পালিয়ে গেছে কি কারণে সেটা যদি বুঝতে না পারেন, তাহলে ভিডিও কলেই আপনার রাজনীতি করা লাগবে। তার মানে আপনি বিদেশে থেকেই রাজনীতি করা লাগবে, বাংলাদেশের মাটিতে আপনি আর আসতে পারবেন না। এনসিপির এক নেতা এটা পর্যন্ত বলে ফেলেছে। তাহলে বুঝাতে কি চাচ্ছে? বিএনপির সাথে সেনাবাহিনী ডক্টর ইউনূসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে, যেটা রয়ের মাধ্যমে এটাকে এই 3টা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো ডক্টর ইউনূসের জন্য গুড এক্সিট পয়েন্ট পাওয়া যাবে, ডক্টর ইউনূস বিদেশে চলে যেতে পারবেন, তার কোনো কিছু হবে না, আর তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হবেন, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী চালাচ্ছেন উনি সেনাপ্রধান হিসাবে থাকবেন। এই চুক্তিটা এখন ওপেন হয়ে গিয়েছে বিভিন্ন আলোচনার মাধ্যমে। যখন আলোচনার মাধ্যমে ওপেন হয়ে গিয়েছে, তখন আমরা গতকাল দেখলাম জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন 7 দিনের জন্য আমাকে সময় দিলে আমি সংস্কার কমপ্লিট করে ফেলতে পারবো, আমাকে 7 দিনের জন্য সময় দেওয়া হোক। এটাও আজকে কিন্তু নিউজ পেপারগুলো করেছে, গতকালও আমি এই বিষয়টা আপনাদের সামনে বলেছি। তো এদিক দিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলছে যে রাজনৈতিক দলগুলা কোনো সংস্কার করতে পারেন নাই। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই একেবারে মূল রাজনীতি নিয়ে এর আগে কথা বলেছেন, আমি এভাবে শুনি নাই যে সবগুলা রাজনৈতিক দলকে, কারণ তার নিজের দল জামাতকে শুধু একা বলে নাই, বলেছে যে সব রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ হয়েছে। তাহলে ছাত্র শিবিরের সভাপতি কথা বলছে, জামাতের বর্তমান মুখপাত্র ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যেহেতু জামাতের আমির সাহেব এখনো উনি ডাক্তারের নির্দেশনা পাননি যে বাহিরে এসে কথা বলবে মিডিয়াতে, বাসায় যাচ্ছে। গতকাল ডক্টর মিজানুর রহমান আজহারি গিয়ে ওনাকে দেখে এসেছেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে বলে আমরা জেনেছি। প্রিয় দর্শক, এরপরে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেব না, পিআর ছাড়া নির্বাচন হতে দেব না। একটা হলো নির্বাচন হবে, আমরা ভেবেছিলাম যে পিআরটা সর্বশেষ না হলেও জামাত এনসিপি মেনে নিবে, বা ইসলামী আন্দোলন আছে, একেবারে একসাথে আছে এই 3টা দল। এরপরে অন্যান্যদের ভিতরে কেউ কেউ পিআরের পক্ষেই আছেন, অনেকগুলা ছোট দল যাদের সকলের নাম আমার জানা নাই। সেই কারণে আমি বলছি যে আজকে কেন হঠাৎ করে দেশটা পুরাটা উত্তপ্ত হয়ে গিয়েছে, আভ্যন্তরীণভাবে কি হচ্ছে সে নিয়ে আরেকটু কথা আপনাদের সামনে তুলে ধরব। এতক্ষণ কিছু ভয়ঙ্কর কথা আপনাদের সামনে বললাম, এখন এটার সমাধান কি? সমাধান তো একটা দিতে হবে। আমি যদি শুধু আপনাদেরকে ভয় দেখাই আর সমাধান আমার কাছে না থাকে, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন বা ভয় পাবেন না। এখানে একটা সমাধান আছে। আমাদের মাথার উপরে আরেকটা টুপি আছে, এই যে আমার টুপিটা দেখছেন না, এটার উপরে আরেকটা আছে যেটা আপনারা চোখে দেখছেন না, মানে ছায়াতে আরেকটা টুপি আছে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বুঝাইলাম এটা আমাদের এখন মাথার উপরে, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের রাষ্ট্র পরিচালনা করে, তার উপরে আরেকটা মাথা আছে বাংলাদেশের, যেই মাথাটা চুপচাপ, মানুষ দেখে না, মানুষের লুকালয়ে আসে না, এটা নীরবে ওই মাথাটা রাষ্ট্রটাকে ধরে রাখবে, রাষ্ট্রটাকে রাইট পথে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। সেই মাথাটার নাম হলো আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তিনি হলেন আমাদের সর্বোচ্চ গার্জিয়ান, সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতাবান, সর্বোচ্চ রাষ্ট্রের মানে সর্বশেষ সময়ে হালটা উনি ধরবেন এবং উনি আমাদেরকে সকল কিছু থেকে, সকল বিপদ থেকে, ভারতীয় আগ্রাসন থেকে এই দেশকে, এই রাষ্ট্রকে বাঁচাবেন। এই ব্যাপারে আমি অনেক কনফিডেন্ট ওনার উপরে। ওনার নানা ছিলেন বিচারপতি ইব্রাহিম সাহেব, ওনার নানা বিচারপতি ইব্রাহিম সাহেব পাকিস্তান সময়ে, সেই সময়ে পাকিস্তানের সিংহাসন পর্যন্ত নাড়া দিয়ে ফেলেছিলেন। এত বড় শক্তিশালী পরিবারে ওনার রক্ত। রিফাত সাহেব অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন অনারেবল পাওয়া, মানে আজীবনের সম্মাননা পেয়ে আছেন উনি। কোন অক্সফোর্ডের ছাত্র যারা অক্সফোর্ডে শ্রেষ্ঠ হয় তাদেরকে 1 বছর 2 বছরের জন্য সম্মাননা দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর আমাদের প্রধান বিচারপতিকে দিয়েছে আজীবন, আমরণ। উনি অক্সফোর্ডের সম্মাননা প্রাপ্ত ছাত্র। আমরা কি আগে জানতাম? হাসিনার সময় কি ওনার নাম জানতাম? আপনারা জানতেন? আমি জানতাম না অন্তত উনি কোন জায়গায় ওনাকে বিচারপতি হিসাবে রেখেছিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বিচারাঙ্গনের যখন পরিবর্তন হলো, ছাত্ররা যখন একদিনে আদালতে গিয়ে বিচারপতি একসাথে অনেককে মানে আদালত থেকে বের করে দিল, তারপরে কি হলো, এই আমরা সৈয়দ রিফাত আহমেদ সাহেবকে দায়িত্ব নিতে দেখলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব বড় বিপদে পড়লে দেখবেন যে বিচারপতি প্রধান বিচারপতির সাথে বসেন, এবং এরকম যে একবার ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন এরকম একটা কথা উঠছিল, সেই আগ মুহূর্তে মানে একেবারে উনি জাপানে যাচ্ছিলেন, যাওয়ার আগ মুহূর্তে রিফাত সাহেব গিয়ে আধা ঘন্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে এসেছিলেন। তো এই রিফাত সাহেব হলো আমাদের সবার জন্য একটা নিয়ামত দাঁড়িয়ে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সাহসটা দেখাতে পারছেন না, যে সাহসের ওনার বয়সের কারণে এবং ওনার সাথে যারা আছে এর মধ্যে অর্ধেক বেচাকিনি হয়ে আছে আর অর্ধেক সৎ মানুষও আছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণাটা আসছে কোন দেশে শাহাবুদ্দিনের ছবি থাকবে না, তার মানে কি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি থাকবে? আর কয়েকদিনের ভিতরে কি শাহাবুদ্দিন রাষ্ট্রপতিটা পরিবর্তন হচ্ছে বলে আপনারা মনে করছেন কিনা? নিশ্চয়ই আমরা সেই বিষয়টা মনে করতে পারি। তাহলে রাষ্ট্রপতি হওয়ার জন্য, রাষ্ট্রপতি বানানোর জন্য একটা মানুষ আছে সরাসরি, উনি রাষ্ট্রপতি হতে পারেন, তিনি হলেন সৈয়দ রিফাত আহমেদ
বাংলাদেশের প্রধান বিচারপতি। কিন্তু উনি এতদিন পর্যন্ত উনি বিচারক হিসাবেই থাকতে চাচ্ছেন, উনি রাষ্ট্রপতি হতে চাননি। ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে হঠাৎ করে যদি এই সংবাদটা আমরা পেয়ে যাই যে কোনো দেশের এম্বাসিতে হাইকমিশনে শাহাবুদ্দিনের ছবি থাকবে না, নামিয়ে দেওয়া হবে, তাহলে মানুষটাকে ওখান থেকে ডাব করে ফেলে দেওয়া না, মানে শূন্য থেকে জিরোতে ফেলে দেওয়ার একটা ব্যবস্থাপনা হয়েছে। আর এই যে সংঘাতময় অবস্থায় দেশটা চলে যাচ্ছে, এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন পিআর ছাড়া নির্বাচন মানি না, আর তারা মনে করছে যে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস শরীর বাঁচানোর জন্য, নিজেকে মানে বাঁচানোর জন্য তার সাথে কিছু আবার ওই দুর্নীতি যারা করে ফেলেছে ওরা ঐক্য হয়ে তারা চাচ্ছে যে একটা তাদের পক্ষের একটা দলকে মানে বিএনপিকে তারা সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে, আবার তাদেরকে বিএনপি কোনো কিছু করবে না। মানে আবার রাজনীতির কথা আজকে কিন্তু অন্যরকম কথা হবে। আগে আপনাদের বলছিলাম যে 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করব, তারপরে নতুন ভাবে চিন্তা করব। হ্যাঁ, 5ই আগস্টের আগে একরকম চিন্তা ভাবনা, 5ই আগস্ট থেকে আবার নতুন কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকছে যে কেন এমন হচ্ছে, তাই না? দেখেন, আমাকে প্রতিদিনই বেগম খালেদা জিয়ার বাসার পাশ দিয়ে যেতে হয়, উপায় নাই, ওইটাই আমার রাস্তা। আমি দেখে আসতেছি বহুদিন যাবত, গত 1 বছরও দেখছি। কিন্তু যেদিন থেকে নির্বাচন ঘোষণা হলো তারপরে দৃশ্যটা আপনাদেরকে বলি, বিকাল 3টার পরে বা 4টা থেকে না প্রচুর গাড়ি আসতে থাকে। ওনার বাসার সামনে তো দাঁড়াবার জায়গা নাই, কারণ ওইটা একটা ভিতরে মেইন রোডে দাঁড়ায়, মেইন রোডে। এবং এই গাড়িগুলো আপনারা নাম্বার প্লেট চেক করলেই পাবেন, এগুলোর ম্যাক্সিমাম গাড়ি সচিবালয় থেকে আসা। হ্যাঁ, যোগাযোগ শুরু করছে। আবার মনে করেন যে আছে না, আমাদের দেশে তো ভাই অনেক পার্টি না, 30-35টা দল নির্বাচন করবে, এর মধ্যে অনেকেরই আসা যাওয়া শুরু হয়ে গেছে। এতে বোঝা যায় বিএনপি ক্ষমতায় আসতেছে। হ্যাঁ, সবাই যোগাযোগ করতেছে, তো সরকারি লেভেলের প্রশাসনের অনেকেই এখন থেকে যোগাযোগ করতেছে। এলে আগে তো এত গাড়ি দেখতাম না, আমার আবার বুঝছেন না চোখের প্রবলেম, বুঝতে পারি না গাড়ি নাম্বার টাম্বার, আর দেখারও চেষ্টা করি না। হাঁটতে হাঁটতে যেটুক নজর পড়ে আর মনে মনে ভাবি হ্যাঁ সুসময় বিএনপির, হ্যাঁ ক্ষমতায় চলে যাবে তারা, এটা বুঝা ফেলাইছে আমাদের দেশের প্রশাসন। এই যে সচিবালয়ের যারা সচিব, যারা দেশটাকে চালায়, এই সচিবালয় হচ্ছে জানেন আমাদের দেশের হৃৎপিণ্ড। সচিবালয়, এই হৃৎপিণ্ডতে যারা চাকরি করে তাদের অনেকেরই যাওয়া আসা আরম্ভ হয়ে গেছে। আমি জানি না পল্টনের অফিসে যায় কিনা, ওদিকটা তো আমার যাওয়া হয় না, আমি যেটা দেখলাম সেটাই বললাম। এটাতেই মনে হয় আমাদের দেশ কোন দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় আমরা যেখানে ছিলাম সেখানেই আসি, ওই সাপ লুডো খেলার মতো, সিঁড়ি দিয়ে যতটা উপরে উঠি ততটা নিচে নেমে আসি। কিছু করার নাই, আমরা শুধরাই নাই ভাই, শুধরাই নাই, একেবারেই শুধরাই নাই। বিশেষ করে আমাদের দেশের মিডিয়া, আরে বাপ রে বাপ, মিডিয়ার মাকে বাপ, এরা যে ভাই কেমন চরিত্রের আমি জানি না, আগের মতোই আছে, আগের মতোই আছে। একটু আগে হাসনাতের কথা শুনতেছিলাম, হাসনাত আব্দুল্লাহ ভাই, ব্রাদার আপনাদের একটা কথা বলি, আপনারা তো মৌলানা ভাসানীকে দেখেন নাই, আপনারা শেখ মুজিবুর সাহেবকেও দেখেন নাই, আপনারা শহীদ জিয়াউর রহমানকেও দেখেন নাই, তাই না? আপনারা এই প্রজন্মের সবাই এখন যাদেরকে দেখতেছেন, এই যে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকেই আছে, আরো অনেকেই আছে, এদেরকে দেখে রাখেন ভালো করে। এরা কিন্তু ইতিহাসের অংশ। হ্যাঁ, এরাই আজ থেকে 50 বছর পরে যায়, 40 বছর পরে যায়, বুঝছেন, মানুষের আলোচনায় থাকবে। এরাই কিন্তু আজ থেকে 25-30 বছর পরে যায়, যে জেনারেশন আসবে তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে এদেরকে খুঁজে নিবে। হ্যাঁ ভাই, এই যে জুলাই অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে ফেলে দিতে পারবেন না। তাদের চরিত্র নিয়ে যতই টানাটানি করেন না কেন, চরিত্র যতই হনন করেন না কেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, এদেরকে ধ্বংস করতে পারবেন না। আপনারা মিডিয়া এইসব গুজব কেন ছড়ান? আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।